এই তীব্র তাপদাহে সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। আমি নিজেও অতিষ্ঠ। এই জন্য আপনাদের সামনে আসার খুবই প্রয়োজনীয়তা মনে করলাম। কিছু পরামর্শ নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি ডক্টর এজিএম শহীদুল হক। আমি থাকি উত্তরাতে, আর আমি প্র্যাকটিস করি সকালে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল, টঙ্গী হোসেন মার্কেট এখানে, আর দুপুরে বিকালে প্র্যাকটিস করি হচ্ছে স্টেশন রোডে সেবা হাসপাতালে। তো প্র্যাকটিস করি মেডিসিন এবং চর্ম যৌন রোগ নিয়ে। এনিহাও, তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে গরম। এই গরমে আমাদের কী করণীয়, আমাদের কী কী ক্ষতি হতে পারে গরমে, আমাদের বাচ্চাদেরকে কীভাবে আমরা সেভ করতে পারি, আমাদের কিডনি রোগীদের জন্য কিছু পরামর্শ আমি দিব, কিছু খাদ্যাভ্যাসের কথা বলবো, কিছু কিছু খাবার আমরা মানে একদমই অ্যাভয়েড করতে হবে সেটা বলে দিব, আর হচ্ছে হিট স্ট্রোক নিয়ে কিছু ডিসকাশন করব। হিট স্ট্রোক থেকে আমরা কীভাবে আমরা সতর্ক হতে পারি এবং কীভাবে আমরা হিট স্ট্রোকে কেউ আক্রান্ত হলে আমরা কীভাবে তাকে উদ্ধার করতে পারি, তাকে আমরা সহযোগিতা করতে পারি, সেগুলি নিয়ে আলাপ করব। আর আমাদের দৈনন্দিন অভ্যাস নিয়েও কিছু কিছু কথা বলবো, কিছু স্কিনের সমস্যা নিয়ে কথা বলবো। আসলে পয়েন্ট অনেক, সবগুলো নিয়ে কথা বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে। এত সময় নিয়ে ধৈর্য নিয়ে কেউ দেখতেও চায় না, শুনতেও চায় না। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের উপকার করার। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কাউকেই বলবো না। যদি প্রয়োজন মনে করেন আপনারা শুনবেন। আমি আপনাদের উপকার করার জন্য, আপনাদের স্বাস্থ্যসেবা দান করার জন্য, কিছু পরামর্শ দেওয়ার জন্যই এই ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি, কোনো আর্ন করার উদ্দেশ্যে নয়। তো প্রথম কথা হচ্ছে এই গরমে প্রচণ্ড হিটে আমরা চেষ্টা করব যেন আমরা রোদে বের হব না। আমরা একদমই চেষ্টা করব রোদে বের হব না, কারণ রোদের যে এখনকার যে রেটা, আলট্রাভায়োলেট রেটা খুবই ক্ষতিকর শরীরের জন্য। ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা ছাতা ইউজ করব, বাইরে যদি বের হই ছাতা ইউজ করব। 3 নম্বর কথা, আমরা ছায়া দিয়ে হাঁটার চেষ্টা করব, যেখানে ছায়া আছে সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি রোদে যেতেই হয়, যদি রোদের টাইমে আমাদের বাইরে বের হতেই হয়, তাহলে আমরা ছায়া দিয়ে হাঁটার চেষ্টা করব। পালোয়ানগিরি দেখিয়ে লাভ নেই, কারণ যখন অতিরিক্ত পরিমাণে ঘাম বেরিয়ে যাবে, ঘামের সাথে প্রচুর পরিমাণে সোডিয়াম, ক্লোরাইড, তারপরে অ্যামোনিয়া, ইউরিয়া এগুলো যখন বেরিয়ে যায় শরীর থেকে, তখন শরীরে অনেক ক্ষতি হয়, শরীরটা অনেক প্রেশার লো হয়ে যায়। সো পালোয়ানগিরি না দেখিয়ে আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় অতিরিক্ত এক্সারসাইজ, অতিরিক্ত পরিশ্রম করব না আমরা এই গরমের সময়। লাগলে করব, না লাগলে করব না। আর কাপড়ের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে ঢিলেঢালা পাতলা সুতির হালকা কাপড়, হালকা কালারের কাপড়, যেমন সাদা অথবা যে কোনো লাইট কালারের কাপড় পরার জন্য। কেন বলছি? কারণ লাইট কালারের কাপড় বা সাদা কাপড়গুলো তাপ শরীর থেকে বের করে দেয়, এবং বাইরে থেকে যে সূর্যের আলোটা পড়ে বা বাইরের যে হিটটা রিফ্লেক্ট করে, শরীরে জমতে দেয় না। আর কালারফুল কাপড়গুলো কী করে? কালারফুল কাপড়গুলো পরলে দেখা যাচ্ছে যে বাইরের হিটটা সে অ্যাবজর্ব করে, শরীরের ভিতরে ঢুকায় দেয়। ঠিক আছে? আর শরীর থেকে যে হিটটা সেটা বের করতে দেয় না। সো শরীরের হিট আরও বেড়ে যায়, অস্বস্তি লাগে। ঠিক আছে? সো আমরা কালারফুল কাপড় অ্যাভয়েড করব, ব্ল্যাক কাপড় অ্যাভয়েড করব। আমরা হোয়াইট অথবা একদম লাইট কালারের কাপড় ইউজ করব, ঢিলেঢালা কাপড় ইউজ করব। ঠিক আছে? আর এবার আসা যাক সেই পানির কথায়। আমরা প্রচুর পরিমাণে পানি খাবো, সেটা বলেছি, বিশুদ্ধ পানি খাবো, পথে ঘাটের পানি খাবো না। আর হচ্ছে আইসক্রিম বা ঠান্ডা পানি, কোক, পেপসি এগুলো আমরা অ্যাভয়েড করব, খুবই ক্ষতিকর। আর বাইরে আমরা দেখেছি রোডের মধ্যে অনেক সময় লেবুর পানি বিক্রি করে, সেই পানিটা কি ভালো পানি কিনা শিওর হয়ে নেবেন। ভালো পানি না হলে খাবেন না, এবং ওখানে প্রচুর পরিমাণে বরফ ইউজ করে, সেটা কিন্তু ক্ষতিকর। আমরা জানি কি না জানি না, এই গরমের সময় কিন্তু ডায়রিয়ার একটা প্রাদুর্ভাব দেখা দেয়, কারণ রোটা ভাইরাস যেটা ডায়রিয়ার জন্য দায়ী, সেই রোটা ভাইরাসটা এই গরমের সময় অনেক বেশি কার্যকর হয়, অনেক বেশি সে তার অ্যাক্টিভিটিস বাড়িয়ে দেয়। তো যখন আমরা এই গরমের সময় তার অ্যাক্টিভিটিস বেড়ে গেছে শরীরে, এর মধ্যে যদি আমরা এই বাইরের অস্বাস্থ্যকর ফুড খাই, তখন কিন্তু সেটা খুব বেশি ইফেক্ট করে। গরমের সময় দেখবেন মানুষের প্রচুর পরিমাণে লুজ মোশন হচ্ছে, পেট খারাপ হচ্ছে, বমি হচ্ছে, বদহজম হচ্ছে। কারণ হচ্ছে এই
গরমের সময় রোটাভাইরাস অ্যাক্টিভিটিস বেড়ে যায় এই জন্য। সো আমরা বাইরের অস্বাস্থ্যকর খাবার খাবো না, ঠান্ডা পানি একদমই অ্যাভয়েড করবো। এই ঠান্ডা পানি, আইসক্রিম, পেপসি এগুলোর কারণে কিন্তু আমাদের আজকাল চেম্বারে প্রচুর পরিমাণে ফ্লু রোগী বেড়ে গেছে, ঠান্ডা রোগী বেড়ে গেছে। আমাদের কাশি, গলা ব্যথার রোগী প্রচুর বেড়ে গেছে, টনসিলের রোগী তো প্রচুর। কাশি তো ভালোই হচ্ছে না মানুষের, প্রচুর কাশি। এদিকে গরমে ঘেমে ঘামটা জমে যাচ্ছে শরীরে, সেই ঘামটাও কিন্তু কাশি উদ্রেক করছে। সো ঘামটা জমতে দেওয়া যাবে না শরীরে, এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঘামটা শরীরে জমতে দেওয়া যাবে না। একটা টিস্যু দিয়ে, রুমাল দিয়ে অথবা গামছা দিয়ে ঘামটা মুছে ফেলতে হবে। ঘামটা কিন্তু শরীরে জমতে দেওয়া যাবে না। বাচ্চাদেরকে রোদে তো যেতেই দেওয়া যাবে না, রোদে খেতে দিতে দেওয়া যাবে না। প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। কিছুক্ষণ পর পর গা মুছে দিতে পারেন, ঠিক আছে? সো বাচ্চাদের ক্ষেত্রে মায়েদের জন্য খুব বলবো আরেকটা কথা, মায়েরা সরিষা তেল ইউজ করেন এই গরমের মানে এমনিতেই সরিষা তেল ইউজ করেন, মানে তারা মনে করেন সরিষা তেল দিলে তারা বাচ্চারা শরীরটা ঠান্ডা থাকবে, আসলে ভুল। সরিষা তেলে কিন্তু হিট বেড়ে যায় শরীরে। সো যদি তেল ইউজ করতে হয় নারিকেল তেল ইউজ করবেন। নারিকেল তেল শরীর ঠান্ডা রাখে এবং আপনার যে পারপাসটা সেটা ভালো সলভ করবে। সো নারকেল তেল অনেক ভালো শরীরের জন্য, নারকেল তেলটা বাচ্চাদেরকে ইউজ করতে পারেন। আর অনেক সময় মায়েদেরকে দেখেছি পাউডার ইউজ করার জন্য। পাউডারটা কিন্তু ক্ষতিকর, কারণ পাউডারটা হচ্ছে ঘামের যে রন্ধ্রগুলো সেগুলো ক্লোজ করে দেয়। সো ঘাম যদি না বের হতে পারে সেটাও কিন্তু বাচ্চার ক্ষতি করবে, ঠিক আছে? সো প্লিজ মায়েদের জন্য পরামর্শ, বাচ্চাদেরকে সরষে তেল ইউজ করবেন না এবং বাচ্চাদেরকে পাউডার ইউজ করবেন না, ওকে? এতে স্কিনের অনেক ক্ষতি হয় এবং যারা মেকআপ ইউজ করেন সে সমস্ত মা বোনদের জন্য বলছি, মেকআপটা পারতপক্ষেই গরমের সময় বাইরেই বের হবেন কম, ঠিক আছে? কাজে মেকআপটা ইউজ করবেন না, কারণ ওই একই কথা, পোরগুলো, স্কিনের যে পোরগুলো ক্লোজ হয়ে যায় মেকআপের কারণে, তখন ঘামটা বের হতে পারে না। ঘাম যদি বের না হতে পারে সেটা কিন্তু খুবই ক্ষতিকর, ঠিক আছে? আর পানির ঝাপটা দেওয়ার কথা যে বলা হয়, প্রায়ই পানি ঝাপটা দিবেন, প্রায়ই মুখটা ধুলাই করবেন। আপনি মেকআপ করা থাকলে তো এগুলো করতেই পারবেন না। সো আপনার স্কিনে কিন্তু ক্ষতি হবে। স্কিন ভালো রাখতে হলে স্কিনকে পানি খাওয়াতে হবে, ঠিক আছে? দিনে কমসে কম 2 থেকে 3 বার গোসল করতে হবে। 2 বার তো গোসল করতেই হবে এই গরমের সময়। সকালে যখন বের হবেন তখন একবার, একবার রাতে একবার। ঠান্ডা পানি দিয়ে, একদম ঠান্ডা পানি মিশিয়ে গোসল করবেন না প্লিজ। নরমাল পানি দিয়ে গোসল করবেন। ঠান্ডা পানি খুবই ক্ষতিকর। এসি ক্ষতিকর। এসি অ্যাভয়েড করুন। ঠান্ডা পানি অ্যাভয়েড করুন, ঠিক আছে? আর এটা কিন্তু খুবই ক্ষতিকর, ওকে? আচ্ছা, আর খাবারের ক্ষেত্রে যে সমস্ত খাবারে হজম হতে কষ্ট হয়, যেমন বিরিয়ানি, খাসির মাংস, গরুর মাংস বা তৈলাক্ত স্পাইসি ফুড অ্যাভয়েড করুন। বাইরের খাবার টোটালি অ্যাভয়েড করুন। হালকা পেঁপের তরকারি খেতে পারেন, লাউয়ের তরকারি খেতে পারেন, সালাদ খেতে পারেন প্রচুর পরিমাণে, ঝোল ঝোল করে খাবেন, পানি খাবেন বেশি করে, স্যুপ খেতে পারেন প্রচুর পরিমাণে, ডাবের পানি খেতে পারেন কিন্তু অতিরিক্ত নয়। তরমুজ খেতে পারেন, আমের রস, কাঁচা আমের জুস খেতে পারেন, ঠিক আছে? প্রচুর পরিমাণে পানি খাবেন, এটা বারবার বলছি, আবারও বলছি, আবারও বলবো। ফুটানো পানি খেলে ভালো হয় বা মাম পানি, মিনারেল ওয়াটার, যেটা ভালো কোম্পানির ভালো পানি খাবেন, ঠিক আছে? আচ্ছা, এক্সারসাইজটা কমিয়ে দিন। এই সময় এক্সারসাইজ করা দরকার নেই, অপ্রয়োজনীয় এক্সারসাইজ করা দরকার নেই। কিডনি রোগীদের জন্য স্পেশাল কথা, কিডনি রোগীদের ক্ষেত্রে ডাবের পানি নিষেধ, সো অ্যাভয়েড করতে হবে। কাজেই কিডনি রোগীদের জন্য ওটস স্যালাইন নিষেধ, তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে। সো কিডনি রোগীর জন্য আমরা চেষ্টা করব তারা যেন বাইরে না যায়, তাদের জন্য অতিরিক্ত ঘাম না বের হয়ে যায়। কিডনি রোগীর ঘাম যদি বের হয়ে যায়, আপনি চিন্তা করেন তার ইউরিয়া বেরিয়ে যাচ্ছে, তার ইউরিয়া বেরিয়ে যাচ্ছে, তার সোডিয়াম বেড়ে যাচ্ছে, ক্লোরাইড বেরিয়ে যাচ্ছে। সো তাদের জন্য এইটা ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায়, কারণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা একটা খারাপ রোগ এবং ঘামের সাথে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। যে কোনো মানুষের জন্যই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে কিন্তু অনেক সময় ফেইন্ট হয়ে যায় মানুষ, অজ্ঞান হয়ে পড়ে যায়। সো এটা খুবই ইম্পর্টেন্ট। বয়স্কদের এবং বাচ্চাদেরকে আমরা চেষ্টা করব যেন তাদের তার ঘাম যাতে না বের হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আসা যাক হচ্ছে, আমি চলে যাচ্ছি হিট স্ট্রোক নিয়ে কিছু কথা বলবো। হিট স্ট্রোক নিয়ে কথা বলবো। আর আরেকটা কথা হচ্ছে যে ওটস স্যালাইনের ব্যাপারে। ওটস স্যালাইনটা আমরা সবাইকেই খাওয়াতে বলি, শুধু ডায়াবেটিসের রোগীদেরকে, যেহেতু ওখানে চিনি থাকে, খাওয়ানো যাবে না। আর ওইদিকে প্রেশার রোগীদের যেহেতু লবণ নিষেধ, সেহেতু প্রেশার রোগীদের জন্য ওটস স্যালাইন খাওয়ানো নিষেধ। বাকি সবার জন্যই ওটস স্যালাইন খাওয়ানো যেতে পারে। আর মধু অ্যাভয়েড করতে হবে, গুড় অ্যাভয়েড করতে হবে। চিড়া খেতে পারি আমরা, প্রচুর পরিমাণে চিড়া খেতে পারি।
পান্তা ভাত খেতে পারি, ঠিক আছে? পান্তা ভাতটাও খুব ভালো। আর আর শরীর ঠান্ডা রাখে এমন খাবার সবসময় ভালো। পাকা পেঁপে খুবই ভালো, ঠিক আছে? আচ্ছা, এখন আসা যাক হচ্ছে হিট স্ট্রোক নিয়ে আমরা কিছু কথা বলবো। আসলে অনেক পয়েন্ট, অনেক কিছু নিয়ে অনেক কিছু বলতে চাই। সময় খুব কম, বেশি লেন্দি হলে মানুষ শুনতেও চায় না। আ সো মানুষ যদি না উপকৃত হয় তাহলে তো আমার এই বক্তৃতা দিয়ে লাভ নেই, তাই না? আচ্ছা, হিট স্ট্রোক একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট। হিট স্ট্রোকটা আমরা আমরা পাবো প্রায় পথে ঘাটে। আমাদের আশেপাশে দেখবো আমরা কেউ হয়তোবা আ অনেক বেশি তাপের কারণে সে ফেইন্ট হয়ে যাচ্ছে। তার খারাপ লাগছে, তার চক্কর দিচ্ছে, মাথা আ চক্কর দিচ্ছে। অনেকের শরীরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়। আ ধরলেই বোঝা যায় যে অনেক বেশি হিট, একদম ১০৪ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে বা তার বেশিও হতে পারে। সো হিট স্ট্রোক খুব খারাপ, এটা ব্রেইন এফেক্ট করে। ঠিক আছে? সো হিট স্ট্রোক বা এরকম যদি হয়, কেউ যদি অজ্ঞান হয়ে পড়ে যায় আশেপাশে, আমরা দেখি গরম প্রচণ্ড, আমরা বুঝতে পারবো, আন্দাজ করবো যে হিট স্ট্রোক হতে পারে। বা সে বলছে তার কনফিউজড হয়ে যাচ্ছে, সে ২ আর ২ যোগ করলে ৪ হচ্ছে, এটা সে মিলাতে পারছে না। সে কথাবার্তা অসংলগ্ন কথাবার্তা বলছে, বা হাঁটার সময় মনে হচ্ছে যে সে ড্রাঙ্কড, এরকম মনে হবে। কথাবার্তা অসংলগ্ন কথাবার্তা বলবে, কনফিউজড আচরণ করবে। এরকম যদি হয় তাহলে আমাদের ধরে নিতে হবে সে হিট স্ট্রোকের পেশেন্ট। তাড়াতাড়ি করে তাকে একটা অ্যা ঠান্ডা পরিবেশে নিতে হবে, ছায়ায় নিতে হবে। তাকে বাতাস দিতে হবে, ফ্যানের নিচে রাখতে হবে। যতটুকু পারি আমরা বাতাস দিয়ে আমরা তাকে ঠান্ডা করব। তার গায়ের কাপড় হালকা করে দিব, যতটুকু সম্ভব হালকা করে দেব গায়ের কাপড়টা। আমরা গায়ে একটু পানি দিয়ে যদি গা মুছে দিতে পারি খুব ভালো হয়। মুখে পানির চটকা দিব। আমরা সাধারণত এই সমস্ত ক্ষেত্রে সাধারণত প্রেশারটা লো হয়ে যায়। সো তার ফুট এন্ডটা, দ্যাট ইজ পাটা একটু উঁচু করে দিব, মাথাটা একটু নিচের দিকে রাখবো। দ্যাট ইজ মানে ঠিক এইভাবে। ফুট এন্ডটা একটু উঁচুর দিকে, মাথাটা একটু নিচের দিকে। মাথাটা থাকবে নিচের দিকে। আর ফুট এন্ডটা থাকবে উপরের দিকে। এইভাবে এই পজিশনে আমরা একটু করে দিব। তাহলে মাথার দিকে যখন সাপ্লাইটা যাবে, ব্লাড সাপ্লাইটা, মাথাটা কিন্তু নিচের দিকে থাকবে। ঠিক আছে? মাথাটা নিচের দিকে থাকবে। আর ফুট এন্ডটা থাকবে উপরের দিকে। ওকে? এভাবে আমরা এই পজিশনে রাখবো এবং আমরা কিছু পানি খাওয়ানোর চেষ্টা করব। ওই ক্ষেত্রে তো আমাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশার চেক করার সুযোগ নেই। সেহেতু আমরা ওটস স্যালাইনও খাওয়াতে পারি। আমরা একটু ডাবের পানি যদি পারি আশেপাশে খাওয়াতে পারি, এবং যত দ্রুত সম্ভব আমরা একটা ইমার্জেন্সি একটা হসপিটালে নিয়ে যাব। ঠিক আছে? এর মধ্যে যদি হসপিটালে নেওয়ার সমস্যা হয়, আশপাশে কোনো ফার্মেসি থাকে, সেখান থেকে ইচ্ছা করলে আমরা ইলেকট্রোসাল নামে একটা স্যালাইন আছে, ওটাও দিতে পারি। অথবা আমরা ওটস স্যালাইন খাইয়ে দিব, অথবা আমরা 5% ডিএনএস পাওয়া যায়, ওটা আমরা পুশ করে দিব। মানে যতটুকু দ্রুত সম্ভব আমরা কিছু না কিছু করার চেষ্টা করব, যে যতটুকু পারি। ঠিক আছে? আর এর মধ্যে আমরা অবশ্যই ইমার্জেন্সিতে নিয়ে যাবো হাসপাতালে। আ আমার মনে হয় সংক্ষেপে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার। আসলে অনেক পয়েন্টই রয়ে গেল। হয়তো আরও কিছু বলা উচিত ছিল। আ বা বলবো ইনশাআল্লাহ নেক্সট কোনো ইসে। আর আমার এই চ্যানেলটি, আমি আবারও বলছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। এই চ্যানেলটি আমি শুধু চ্যানেলটিতে যা বলছি আপনাদের পরামর্শ দেওয়ার জন্য। আপনারা যদি উপকৃত হন তাতেই আমার চলবে। ঠিক আছে? ভালো থাকবেন। দেখা হবে। ওকে। আসসালামু আলাইকুম।